শুরু করছি বাংলা বলছে। প্রতীকী শিরদাঁড়া নিয়ে লালবাজারে, কখনো প্রতীকী মগজ নিয়ে স্বাস্থ্য ভবনের দরজায়। 9 আগস্ট আরজিকর হাসপাতালের নারকীয় হত্যা এবং ধর্ষণের ঘটনার পর থেকেই লাগাতার কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা গত 11 দিন ধরে স্বাস্থ্য ভবনের ধর্ণা। আজ রাতের পর থেকে সেই ছবিটা শেষ পর্যন্ত বদলাচ্ছে। শনিবার থেকে স্টেথো গলায় কাজে ফিরবেন কিঞ্জল দেবাশিসরা, তাও আংশিক কাজে ফেরা, শর্ত সাপেক্ষ কাজে ফেরা। সরকারকে 7 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সরকারি হাসপাতালের ঘুঘুর বাসা ভাঙতে আর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারও একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে। তাতে কমবে অপরাধ, গরিব সাধারণ মানুষ পরিষেবা পাবেন। সরকারি হাসপাতালের দরজায় দরজায় ঘোরা আদৌ বন্ধ হবে। আর এরই মধ্যে ধৃত সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টে বেশ কিছু অসঙ্গতি পেয়েছে সিবিআই। জেরায় কি মিথ্যে বলছেন সন্দীপ? নার্কো টেস্টে, তাই নার্কো টেস্ট চায় সিবিআই। নার্কো টেস্টে কি রহস্যের জট খুলবে? এটাই এই মুহূর্তে দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারই মধ্যে কলতান দাশগুপ্ত, তিনি জামিন পেয়েছেন এবং এই ইস্যু সংক্রান্ত না হলেও এই মুহূর্তে একটা অন্যতম গুরুত্বপূর্ণ খবর, অবশেষে অনুব্রত মণ্ডল জামিন পেয়েছেন। পুজোর আগেই তার ঘরে ফেরার সম্ভাবনা। এই সব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন প্রদীপ্ত মুখার্জি, আমাদের সঙ্গে বিজেপির পক্ষ থেকে রয়েছেন বিমল শঙ্কর নন্দ, সিপিআইএমের পক্ষ থেকে রয়েছেন সপ্তর্ষি দেব, কংগ্রেসের পক্ষ থেকে অশোক ভট্টাচার্য এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক সুমন ভট্টাচার্য। আমি প্রথমে আসব প্রদীপ্তর কাছে। প্রদীপ্ত, অবশেষে আংশিক কর্মবিরতি প্রত্যাহার এবং সেখানেও শর্ত সাপেক্ষে আজকে রাত থেকে এই ধর্ণা মঞ্চ আর থাকছে না। 11 দিন পর ধর্ণা উঠছে এবং কর্মবিরতিতে ফিরলেও তারা বলে দিচ্ছেন যে 7 দিনের মধ্যে যদি তাদের সমস্ত দাবি সেগুলো পূরণ না হয় তাহলে আবারও তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে না। সেটা ওপিডিতে এখনো তারা ফিরছেন না। আর সেটা তারা কিভাবে কাজ করছেন নিশ্চয়ই সেটা জনগণও দেখছেন, কিন্তু একটা কথা নিশ্চিত যে সরকার রেসপন্সিভ এবং সরকার অ্যাকাউন্টেবল, এবং সেটা কাগজে কলমের নয়, সেটা কার্যক্ষেত্রে দেখা গিয়েছে। বারংবার ডিসকাশনের কথা বলা হয়েছে, ডিবেটের কথা বলা হয়েছে। ডিসেন্ট আসতেই পারে, কিন্তু ডেমোক্রেসির যে মূল ফ্লেভারটা সেইটা কিন্তু আমরা এখানে বজায় রেখেছি। এমন করিনি যে 3বার মাইনে বাড়িয়েছি, চা খেয়েছো, যাও গিয়ে কাজে ফিরে যাও, এবং তার পরের দিনকে লাঠিচার্জ করিনি, বা এমন কিছু করিনি যেখানে দেখা যাচ্ছে যে অক্সিজেনের অভাবে 30 জন মারা গেছেন বাচ্চা, এবং তারই যে ডাক্তার অভিযোগ করেছেন তারই কিছু লাইসেন্স খারিজ করে দিয়েছি। পশ্চিমবঙ্গে ডেমোক্রেটিক স্পেসটা রয়েছে এবং সেই ডেমোক্রেটিক স্পেসটা বজায় থাকবে। ডাক্তারদের দাবি বারংবার অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সিন্স দ্য ভেরি বিগিনিং ওরা বলে এসছেন তাদের দাবি যথাযোগ্যভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং অবশ্যই সিকিউরিটি কনসার্নটা সব থেকে গুরুত্বপূর্ণ। আমি তার আগে চোখ রাখবো প্রতিবেদনে। শিরদাঁড়া নিয়ে লালবাজারে, আবার কখনো প্রতীকী মগজ নিয়ে স্বাস্থ্য ভবনের দরজায়। নির্যাতিতার বিচার চেয়ে একাধিকবার পথে নেমেছে আন্দোলনকারী চিকিৎসকেরা। শুধু খুনি বা ধর্ষকের শাস্তি নয়, পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের মাথাদের সরানোর দাবিতেও সোচ্চার হন তারা। কালীঘাটে মুখ্যমন্ত্রী বাড়ির বৈঠকে সরকার আন্দোলনকারীদের দাবি মতো বেশ কিছু পদক্ষেপ করে। সরানো হয় একই সঙ্গে সরকারি হাসপাতালগুলোর স্বাস্থ্য পরিকাঠামো ঢেলে সাজাতে, সিন্ডিকেট রাজ নির্মূল করতে, সুরক্ষা নিরাপত্তা নিশ্চিত করতে মিনিটসে একগুচ্ছ সিদ্ধান্ত নেয় দুপক্ষ। যদিও তারপরেও কর্মবিরতিতে অনড় থাকেন আন্দোলনকারীরা। শাসক দল বারবার দাবি করে কেন লালবাজার স্বাস্থ্য ভবন বিক্ষোভ সিজিওমুখী হওয়া উচিত, কেননা আরজিকরে খুন ও ধর্ষণ মামলায় তদন্ত করছে সিবিআই। শুক্রবার শেষ পর্যন্ত স্বাস্থ্য ভবন থেকে ধর্ণা তুলে চিকিৎসকদের বিক্ষোভ মিছিল সিজিও কমপ্লেক্সের দিকে। এতদিন পর নিশানায় কেন্দ্রীয় এজেন্সি। বিচারের দাবি হলো মূল দাবি, যে নির্যাতিতা তরুণীর ধর্ষণ এবং খুনের ঘটনার বিচার চাই, সেই উই ওয়ান্ট জাস্টিস, সেই দাবি তো রয়েছে। কিন্তু তার পাশাপাশি গোটা রাজ্যের বিভিন্ন যে মেডিকেল কলেজ হাসপাতালগুলি রয়েছে সেইখানকার স্বাস্থ্য পরিকাঠামো, সেই সঙ্গে যে সমস্ত চিকিৎসকরা রয়েছেন তাদের সুরক্ষার প্রশ্নে কোনোভাবেই আপোষ করতে রাজি নন। শুক্রবার শিয়ালদা আদালতে পেশ করা হয় আরজিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানা ওসি অভিজিৎ মণ্ডলকে। এর আগে ধৃত সন্দীপ ঘোষের 1 দফা পলিগ্রাফ টেস্ট হয়, কিন্তু ফরেন্সিক ল্যাবে সন্দীপের উত্তর খানিকটা বিভ্রান্তিতে ফেলেছে সিবিআইকে। এবার কেন্দ্রীয় এজেন্সি সন্দীপের নার্কো টেস্ট করতে চায়।
সিএফএসএল এর রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে সেখানে একাধিক বিভ্রান্তিকর উত্তর দিয়েছিল সন্দীপ ঘোষ এবং সেই কারণের জন্যই তার নার্কো টেস্ট করাতে চায় সিবিআই আধিকারিকরা এবং সেই কারণের জন্যই শিয়ালদা কোর্টে সেই প্রেয়ার দেওয়া হয় যে গুজরাটে নিয়ে গিয়ে তার নার্কো অ্যানালিসিস টেস্ট করাতে চায় সিবিআই আধিকারিকরা। তদন্ত একরকম আর তার সঙ্গে জড়িয়ে চিকিৎসা পরিষেবা। লাগাতার কর্মবিরতিতে যা বেশ খানিকটা বিপর্যস্ত। চিকিৎসকরা আংশিক কর্মবিরতি প্রত্যাহারের কথা বলেন, চিকিৎসার কাজে শুধুমাত্র জরুরি বিভাগে ফেরার কথা বলেন। সরকারি হাসপাতালে পরিকাঠামোগত উন্নয়ন নিরাপত্তা নিশ্চিত করতে 1 সপ্তাহ সময়সীমা বেঁধে দেন সরকারকে। সরকারও শুক্রবার নির্দেশিকা জারি করে, যাতে বলা হয় হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ। হাসপাতালে পর্যাপ্ত শৌচালয়, অন ডিউটি রুম, সিসিটিভি ও পানীয় জলের পরিকাঠামো তৈরির নির্দেশ। সরকারি কলেজ ও হাসপাতালের অডিটে অবসরপ্রাপ্ত আইপিএস সুরজিৎ কর পুরকায়স্থ। হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত পুলিশ, মহিলা নিরাপত্তা কর্মী নিয়োগ। স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় একটি কেন্দ্রীয় হেল্পলাইন নাম্বার, হেল্পলাইন কন্ট্রোল রুমে প্যানিক বাটন চালু করার নির্দেশ। শূন্য পদে অবিলম্বে চিকিৎসক, নার্স, টেকনিশিয়ানদের নিয়োগ। আপনি এগিয়ে যান না। আমাদের দাবিগুলো সেগুলো যদি না হয় 27 তারিখের পর আমরা কিন্তু আবার প্রত্যেকটি কলেজের মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা তারা নিজেদের মধ্যে আলোচনা করে আমাদের আন্দোলন করে এই প্রতিশ্রুতি আমরা রাখছি। শুক্রবার রাত থেকেই বদলে যাচ্ছে স্বাস্থ্য ভবনের এতদিনের চেনা ছবি। কাজে ফিরছেন জুনিয়র চিকিৎসকেরা। শনিবার থেকে কিঞ্জল নন্দ, অনিকেত মাহাতো, দেবাশিস হালদার, রুমেলিকা কুমাররা স্টেথোস্কোপ গলায়। স্বাভাবিক হবে পরিষেবা। কলকাতা টিভি। যদিও বিচারের দাবি থমকাচ্ছে না, শুধুমাত্র আজ এই জুনিয়র ডাক্তাররা তারা যে মিছিল করলেন তাই নয়, আজকে দীর্ঘ মশাল মিছিল চলছে, র্যালি মশাল মিছিল চলছে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সমাজের বিভিন্ন পেশার মানুষরা তারা তাতে অংশ নিচ্ছেন। হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত বিশাল মশাল মিছিল এগিয়ে চলেছে। অর্থাৎ বিচারের দাবি, এই আরজিকর কাণ্ডে বিচারের দাবি, যারা দোষী তাদের শাস্তির দাবিতে এখনও পর্যন্ত নাগরিক সমাজ তাদের যে সেই স্বর এখনও অক্ষুণ্ণ রেখেছে। আমি এখানেই সপ্তর্ষির কাছে আসবো। সপ্তর্ষি, অবশেষে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত জানালেন জুনিয়র ডাক্তাররা, সেটাও আংশিক। জরুরি পরিষেবায় তারা ফিরছেন শনিবার থেকে। তারা বন্যার প্রাণেও নাকি যাবেন, ক্যাম্প করবেন সেখানে, কিন্তু ওপিডিতে তারা ফিরছেন না। কি মনে হয় যে এখনো পর্যন্ত যা গতি প্রকৃতি, সেখানে দাঁড়িয়ে পূর্ণ কর্মবিরতিতে ফেরা সেটা উচিত ছিল না? না, দেখুন, ওদের আন্দোলনটা কর্মবিরতি প্রত্যাহার, পূর্ণ কর্মবিরতি ওদের প্রত্যাহার, যে আন্দোলন সেটার সঙ্গে আমরা প্রথম থেকেই সলিডারিটি দেখিয়েছি, কারণ আন্দোলনের যেটা মূল কারণ সেটা জাস্টিফাইড। এবং এইরকম একটা আন্দোলন না করলে হয়তো আজকে পশ্চিমবাংলার বুকে যা ঘটছে, সাধারণ মানুষের যে অভ্যুত্থান ঘটছে, সেইটার ক্যাটালিস্ট এই মুভমেন্টটা বলেই আমি মনে করি। এখন ডাক্তারদের কাজ তো চিকিৎসা করাই, তারা চিকিৎসা অবশ্যই করবেন, সেটা আমরা আশা করি। এবং সরকারি হাসপাতালগুলো তাতে যতই দুর্নীতি থাকুক, কিন্তু প্রচুর গরিব মানুষ সেই সরকারি হাসপাতালের উপরেই নির্ভরশীল। সুতরাং সেইটার দিকে তাদের নিশ্চয়ই নজর রয়েছে। তারা সমাজের দিকে তাকিয়েই এই আন্দোলন করছে, বিচার চেয়েই আন্দোলন করছে। সুতরাং তাদের আন্দোলনের মোডালিটি কী হবে সেটা নিয়ে আমি এখানে কমেন্ট করতে চাই না। কিন্তু আমি যেটা বলতে চাই যে আজকের দিনে যে মুভমেন্টটা আজকে পশ্চিমবাংলার মাটি দেখছে, সেইটা এই ডাক্তারদের এই রকমভাবে মুভমেন্টটা না তৈরি হলে হয়তো এই তার বাইরের যে সাধারণ মানুষের ইনভলভমেন্ট সেইটা হতো না, এবং তাদেরকে আমরা কুর্নিশ জানাতে চাই। কিন্তু সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত যে ক্ষোভের বহিঃপ্রকাশ, তাদের আশঙ্কার বহিঃপ্রকাশ, তাদের বিচারের দাবিতে সোচ্চার হওয়া, সেটা তো আমরা শুরু থেকে দেখেছি। সেখানে দাঁড়িয়ে সরকারি হাসপাতালে এই কর্মবিরতি এতদিন বজায় রাখা, এবং এখনও শর্ত সাপেক্ষে তারা বলছেন যে 7 দিনের মধ্যে যদি তাদের দাবি পূরণ না হয় তারা বৃহত্তর আন্দোলনে ফিরবে। দেখুন, 5টা দাবির কথা ওরা বলেছিল, আমি যা মিডিয়াতে দেখেছি, তার মধ্যে প্রথম এবং 5 নম্বর দাবিটা তো ছোঁয়াই হয়নি। এখনো তো বিচারই পেল না মেয়েটা যে রেপড হলো এবং মার্ডার হলো। যাই হোক, মানে সেটার ব্যাপারে যে কতদূর এগোলো, কি হলো, সেটা দে আর দ্য বেস্ট পারসনস টু আনসার। কিন্তু আমার কথা হচ্ছে যে থ্রেট কালচার হোক। সুপ্রিম কোর্টে যখন আগের দিনের শুনানির সময় আমরা দেখেছি যে সিবিআই যখন
খামবন্দি স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে, তখন প্রধান বিচারপতি সেই রিপোর্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন একটা লাইনও যেন বাইরে না যায়। আমাদের মনে রাখতে হবে যে এটা সাধারণ চুরি, জোট চুরি, ছিনতাইয়ের কেস নয়, না না, আমি একটা অত্যন্ত নৃশংস, অত্যন্ত স্পর্শকাতর ধর্ষণ এবং খুন। আমি এটা বলতে চাইছি না যে ওদের স্ট্যাটাস রিপোর্টটা পাবলিক হোক এবং সেটা পরের দিন খবরের কাগজে বেরোক বা মিডিয়াতে আসুক, আমি সেটা বলতে চাইছি না, কিন্তু এই আশ্বাসটা যেন সাধারণ মানুষের মধ্যে আসে মৌপিয়াদি, যে এইখানে দের ইজ সামথিং বিং ডান। আমি দেখুন, আমি একটা জিনিস খুব সহজভাবে বুঝি যে আজকে এত সাধারণ মানুষের যে ইনভলভমেন্ট এই উই ওয়ান্ট জাস্টিস বলে, আচ্ছা জাস্টিস কি চাওয়ার বিষয়? জাস্টিস তো ন্যাচারাল হওয়ার কথা, ন্যাচারালি ইট শুড কাম। কিন্তু আজকে সাধারণ মানুষ পশ্চিমবাংলায় এটা মনে করছে যে যদি আমরা না চাই, যদি আমরা রাত দখল না করি, যদি আমরা লড়াই না করি, তাহলে এই জাস্টিসটা হয়তো পাবো। আমার একদম এখানেই তোমার কাছে প্রশ্ন, তুমি যেটা বলছো আমি সম্পূর্ণ একমত তার সঙ্গে, যে জাস্টিস তো পাওয়াটা আমাদের একজন নাগরিকের অধিকার, আমাদের হক, কিন্তু এই যে প্রথম উই ওয়ান্ট জাস্টিস উঠলো এমনটা তো নয়। তোমার মনে থাকবে 2007 সালে রিজওয়ান কাণ্ডের সময় তখনও ইনসাফ চাহিয়ে, রিজওয়ান কাণ্ডের সময় হয়েছিল সেইটা, তারপরে গভর্নমেন্ট পুলিশ কর্তাদের চেঞ্জ করেছিল, সবটাই হয়েছিল যা যা ডিমান্ড ছিল, এবং এই যে রিজওয়ানুর কাণ্ড যেটা আছে সেটার ব্যাকল্যাশ আমাদের গভর্নমেন্টকে নিতে হয়েছিল। হ্যাঁ, চাইতে হয়েছিল, কিন্তু এই লেভেলে সেটার ইনভলভমেন্ট হয়নি বলেই আমি মনে করি রিজওয়ানুর কাণ্ডটা ইট ওয়াজ নট একটা ইনসিডেন্ট যেটা একজন গভর্নমেন্ট হসপিটালে হয়েছে, একজন গভর্নমেন্ট হসপিটালে কর্মরত এবং শিক্ষারত একজন ডাক্তারের সঙ্গে এইরকম একটা প্লেস অফ ওয়ার্ক, সেইখানে তো এরকম হয়নি। দ্যাট ওয়াজ এ ক্রাইম, দ্যাট ওয়াজ এ হিনিয়াস ক্রাইম, সেটাকে কেউ ডিফেন্ড করছে না। কিন্তু দিস ইজ ইনসিকিউরিটি, দিস ইজ করাপশন, দিস ইজ ইনসিকিউরিটি ইন দ্য প্লেস অফ ওয়ার্ক, দিস ইজ ক্রাইম এগেনস্ট উইমেন, সবকটা মিলিয়ে এরকম একটা ক্রাইম। বিমল দা, না একটা কথা বলি, আমি ডেফিনেটলি একটা পলিটিক্যাল পার্টির প্রতিনিধি হিসেবে এসেছি, কিন্তু আমার একটা অন্য পরিচয় আছে, আমি শিক্ষক, রাষ্ট্রবিজ্ঞান পড়াই, ছাত্র, সেই হিসেবে একটা কথা বলি। আমাদের গণতন্ত্রের সত্যি একটা অদ্ভুত দিক, অন্তত পশ্চিমবাংলায় যে গণতন্ত্রটা চলছে, জাস্টিসের জন্য রাস্তায় নামতে হচ্ছে। এতগুলো মানুষ উই ওয়ান্ট জাস্টিস করে নেমেছে, বিকজ দেয়ার ইজ নো জাস্টিস অ্যাট অল। মানুষটাই ঠিকই, আমি যেমন সপ্তর্ষিকেও বললাম, ঠিকই এটা খুব আনফর্চুনেট যে বিচার চাইতে রাস্তায় নামতে হয়। আমাদের তো দেখতে হবে বিচার, কিন্তু বিচার চাইতে রাস্তায় নামাটা খুব আনফর্চুনেটলি এই রাজ্যে এই সরকারের আমলে হচ্ছে, এর আগে এই রাজ্যে বাম সরকারের আমলে হয়েছে। সাক্ষী মালিক, বিনেশ ফোগাত, তাদেরও রাস্তায় নামতে হয়েছে। একটা কথা বলি, কখনো কখনো হয় যে এফেক্টেড পার্টি সরকারের ওপরে অনেক সময় খুশি থাকে না, বাম আমলেও হয়েছে, বর্তমান আমলে হয়, ভারতের সর্বত্র বিভিন্ন জায়গায় হয়, কিন্তু পশ্চিমবাংলায় এই আন্দোলনটা যে জায়গায় পৌঁছেছে এবং আতঙ্ক যে জায়গায় পৌঁছেছে মানুষের মধ্যে, তার জন্যেই মানুষ কিন্তু দলে দলে নেমেছে। আমি কোনো দলের নাম এই মুহূর্তে বা সরকারের নাম করছি না, করলে এখানে বসে বসে লিস্ট বানাতে হবে, সে তো ঠিক নয়। আমি শুধু একটাই কথা বলি যে আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে সমাজের একটা বড় অংশ মনে করেছে সত্যি এই রাজ্যে জাস্টিস নেই, আমাদের মানে জাস্টিস জন্য এতগুলো মানুষকে নামতে হচ্ছে, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে এই আন্দোলন একটা বিষয় প্রমাণ করে দিয়েছে, এই আন্দোলন ওরা চেষ্টা করেছেন ওদের বক্তব্য অনুযায়ী নন পলিটিক্যাল, যদিও আমি নিজে মনে করি নন পলিটিক্যাল বলে কিচ্ছু হয় না, কিন্তু তবু ডিরেক্ট পলিটিক্যাল পার্টি তারা নেতৃত্ব দিচ্ছেন সেসব তো হয়নি, সেই অর্থে আপনি এটাকে নন পলিটিক্যাল বললেও বলতে পারেন। এই আন্দোলন একটা বিষয় কিন্তু প্রমাণ করে দিয়েছে, এই পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ঠিক কোন জায়গাটাই পৌঁছেছে। সাধারণ ফেসবুকে যদি বলা হয় রিক্লেম দ্য নাইট, লক্ষ লক্ষ মহিলারা রাস্তায় নেমে আসছেন, মানুষ একবার ডাকলে এইভাবে চলে আসছে, ছাত্র সমাজ বলছে আমরা নবান্ন অভিযান করব, হাজার হাজার মানুষ নেমে আসছে, তাদের মানে জল কামান দিয়ে হচ্ছে, বয়স্ক লোক দাঁড়িয়ে আছে, জল কামান দেবে দাও, আমরা জাস্টিস চাই, আমরা এখানে এর বিহিত চাই। এইখান থেকে বোঝা যাচ্ছে, আমি জানি যে যারা স্বৈরাচার তারা এই চশমাটা না ওই ক্ষমতার চশমা পরে, আমরা যেখানে সাদা চশমা বাইরেটা দেখতে পাচ্ছি, তাদের হচ্ছে এই ক্ষমতার চশমা, এই ক্ষমতা যা রং বাইরেটা ওইভাবে দেখে। এখন কথা হচ্ছে যে এখনো যদি বুঝতে না পারে, বুঝবেন, আমি জানি পশ্চিমবাংলার যে সরকারটা চালাচ্ছে, যে দলটা চালাচ্ছে, তারা নিজেদের সেন্স হারিয়ে ফেলেছে ক্ষমতার জন্য, কিন্তু যেদিন বুঝবে সব শেষ হয়ে গেছে, ওদের বোঝা উচিত, একটা লাইনে শেষ করব, যে কতখানি আক্রোশ এবং ক্রোধ তৈরি হয়েছে মানুষের এদের সম্পর্কে, কিন্তু স্বৈরাচারীরা না বাস্তবটা বোঝে না। ব্যাপারটা হচ্ছে যে
স্বাধীনতার পরে যদি পশ্চিমবঙ্গের ইতিহাস আমরা দেখি মৌপিয়া, তাহলে বলতে হবে যে রাজনৈতিক কতগুলো আন্দোলন বাদ দিলে সে আমার দলের বিরুদ্ধে হতে পারে, সিপিএমের বিরুদ্ধে হতে পারে, সেটা কখনো খাদ্য আন্দোলন হতে পারে, কখনো রডনস্কনের বিরুদ্ধে আন্দোলন হতে পারে, কিন্তু কখনোই নাগরিক সমাজ এইভাবে ইনভলভ হয়নি। এই ব্যাপারে সবাই একভাবে একমত হতে পারে, সবাই একমত। এইভাবে মানে দলমত নির্বিশেষে মানুষ রাস্তায় নেমেছে, এটা গেল 1 নম্বর। 2 নম্বর কথাটা হচ্ছে যে জায়গাটায় যে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন, সে আন্দোলনের যে দাবিগুলো, সে দাবিগুলো কতটা যৌক্তিক, এটা আমার আপনার এখানে বিতর্কের কোনো জায়গায় নেই। সরকার যে মেনে নিয়েছে, তাদের বলছে সরকারের বক্তব্য অনুযায়ী আমরা এইগুলো মেনে নিলাম, তার মানে এগুলো ছিল না। সরকার মেনে নিয়েছে মানেই তো সরকার আন্দোলনটাকে জাস্টিফাইড করলো। 3 নম্বর কথা, কেন সরকার এদের কনফিডেন্সে আনতে পারছে না? এ দায়বদ্ধতা প্রদীপ তো বলছিল যে সরকার তার অ্যাকাউন্টেবিলিটি অস্বীকার করতে পারে না। তাই যদি না হয় তাহলে কেন কনফিডেন্সে আনতে পারছে না, এটার কারণ খুঁজে বের করতে হবে সরকারকে। 4 নম্বর কথা যেটা আমরা বারবার করে বলছি প্রথম দিন থেকে, যে একটা কোথাও বোধহয় মাঝখানে রাস্তা বের করতে হবে যেখানে রোগী পরিষেবার ব্যাপার আছে, স্বাস্থ্য পরিষেবার ব্যাপার আছে। কোথাও ডিজিট থাকা যে কোনো একমাত্রিক ভাবনাই কিন্তু প্রগতির বিরোধী। আমরা আবার বলছি যে যেহেতু ব্যাপারটা স্বাস্থ্য পরিষেবার সাথে জড়িত এবং মহামান্য সুপ্রিম কোর্টের একটা পর্যবেক্ষণ রয়েছে এক্ষেত্রে, সুতরাং সেখানে যারা আন্দোলনকারী তাদেরও ভাবতে হবে যে কোথায় কোনভাবে দাঁড়ি টানতে হবে, কোথায় শুরু করতে হবে, কোথায় শেষ করতে হবে। সুতরাং আমরা যেটা বারবার করে মনে করি যে আন্দোলনের পথে চলুক, বিচারের দাবিতে যেভাবে মানুষ নামছে তাকে কোথাও মানে কন্ডেম করার তো কোনো ব্যাপারই নেই, কিন্তু কোথাও স্বাস্থ্য পরিষেবা যদি বিঘ্নিত হয় তাহলে কিন্তু আমাদের দিকেও একটা আঙুল উঠে আসবে। একেবারে আমি আসবো, আমি এখানে সুমনদার কাছে আসি। সুমনদা, একদিকে যখন আমরা দাঁড়িয়ে দেখছি যে জুনিয়র ডাক্তাররা তারা অবশেষে কর্মবিরতি প্রত্যাহার করছেন আংশিকভাবে, তারা ওপিডিতে ফিরছেন না, কিন্তু তারা জরুরি পরিষেবা চালু করছেন আগামীকাল থেকে, এবং তারা শর্ত সাপেক্ষে এই কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিচ্ছেন যে যদি তাদের যে দাবিগুলো সেগুলো 7 দিনের মধ্যে পূরণ না হয়, যদি নিশ্চিতভাবে তারা সুরক্ষা সম্পর্কে যে ব্যবস্থাপনা সেটার বাস্তবায়ন না দেখেন, তাহলে তারা বৃহত্তর আন্দোলনে ফিরবে। কেন এতগুলো প্রশ্ন এখনো অবধি সামনে দেখা দিচ্ছে? কেন সাধারণ মানুষ এখনো এভাবে পথে নামছে? আমি শুধু আজকের একটা ডেভেলপমেন্ট বলি, সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল ষড়যন্ত্রী নাকি তথ্য লোপাটে যুক্ত? আরজিকর ধর্ষণ খুন মামলায় সিবিআইকে প্রশ্ন করেন শিয়ালদা আদালতের বিচারক। 2 ধৃতের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির মুখবন্ধ খামে রিপোর্ট জমা দেয় সিবিআই। এবং সন্দীপ ঘোষের যে পলিগ্রাফ টেস্ট হয়েছে, সেই পলিগ্রাফ টেস্টের সময় তার যে বক্তব্য সেটা বিভ্রান্তিকর। আমি এখানে দর্শকদের জন্য বলে রাখি যে নার্কো টেস্ট চায় সিবিআই, এই পলিগ্রাফ আর নার্কো টেস্ট কি ঠিকই যে আদালতে গ্রাহ্য নয়, কিন্তু পলিগ্রাফ টেস্ট হচ্ছে গায়ে এমন কিছু যন্ত্রর সাহায্যে, কিছু সরঞ্জামের সাহায্যে তার যে ভাইটাল প্যারামিটার্স সেগুলো দেখা, যে যখন তাকে প্রশ্ন করা হচ্ছে, সাধারণভাবে ধরে নেওয়া হয় যে যখন আমরা মিথ্যে বলি বা অ্যাংজাইটিতে থাকি তখন কিছু প্যারামিটার্সের চেঞ্জ হয়, সেই চেঞ্জগুলোকে ইন্ডিকেট করে পলিগ্রাফ টেস্ট, যেটা দিয়ে কনক্লুশনে পৌঁছানো যায় না হয়তো, কিন্তু তদন্তকারীরা মোটামুটি একটা আভাস পেতে পারেন যে যাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সে সত্যি বলছে নাকি মিথ্যে বলছে। আর নার্কো টেস্ট, যে নার্কো টেস্টের মাধ্যমে আচ্ছন্ন করে দেওয়া হয় এবং আচ্ছন্ন অবস্থায় তাকে যে প্রশ্ন করা হয়, সেই প্রশ্নে যখন নিজের মস্তিষ্কের উপর নিয়ন্ত্রণ থাকে না, তখন সাধারণভাবে সত্যি কথাগুলো উগড়ে দেয় অভিযুক্ত, এবং সেই অনুযায়ী তারপর যে তদন্তে যে ব্রেক থ্রু লাগে সেগুলো তদন্তকারীরা পান। তো এই নার্কো অ্যানালিসিস টেস্ট সন্দীপের দরকার, কারণ পলিগ্রাফ টেস্টে মনে হয়েছে তাদের যে বিভ্রান্তিকর কথাবার্তা বলছেন সন্দীপ ঘোষ। আমার এখানেই প্রশ্ন সুমনদার কাছে, যে সরকারের বিরুদ্ধে যে অনাস্থার জায়গাটা তৈরি হয়েছে, যে কারণে এখনো মানুষ স্বতঃস্ফূর্তভাবে পথে নামছেন, তার তো কারণ এটাই যে 9ই আগস্টের ওই ভয়ঙ্কর ঘটনার পর এই সন্দীপ ঘোষ তার প্রাইজ পোস্টিং হয়েছিল। এই ওসি টালা অভিজিৎ মণ্ডল স্বয়ং মুখ্যমন্ত্রী প্রশ্ন করেছিলেন যে একে যে 4টে বেসরকারি হাসপাতাল তারা ভর্তি নেয়নি তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হয়েছে। দেখুন মৌপিয়া, আপনার প্রশ্নটা 3টে দিক আছে।
প্রথম সন্দীপ ঘোষকে ডিফেন্ড করার দায়িত্ব একমাত্র সন্দীপ ঘোষ নিতে পারেন, আমার কোনো দায় নেই। সন্দীপ ঘোষের লয়ার অফ কোর্স। কিন্তু কেন্দ্রীয় এজেন্সি কত ভালো পারফর্ম করে যেদিনকে আপনি আলোচনা করছেন, দুর্ভাগ্যজনকভাবে সেদিনকেই অনুব্রত মণ্ডল বেল পেয়ে গিয়েছে। তাহলে অনুব্রত মণ্ডল নিয়ে যত আলোচনা, টেলিভিশনে যত খাপ পঞ্চায়েত, ইডি সিবিআই এর যত সূত্র দিয়ে যত তথ্য এসেছিল, সেগুলো আজকে নস্যাৎ হয়ে যাচ্ছে। কিন্তু বেল পাওয়া মানে তো আমি একবার বলছি না তার বিরুদ্ধে অভিযোগ উইথড্র হয়ে গেছে, কিন্তু অরবিন্দ কেজরিওয়াল থেকে মনীষ সিসোদিয়া এবং আজকে অনুব্রত মণ্ডল প্রত্যেকের বেল পাওয়া এটা প্রমাণ করে যে কেন্দ্রীয় এজেন্সির পারফরমেন্স ঠিক না। সেট অ্যাসাইড, আমরা ওটা পরে আসছি। দেখুন, যেটা প্রথমত কংগ্রেসের মুখপাত্র বললেন, যদি আমি শুধু সেই জায়গাটা থেকে শুরু করি, অবশ্যই সবাই আরজি করের নির্যাতনের বিচার চায়, কিন্তু বিক্রম ভট্টাচার্য বা রাজীব দাসের কি হবে? যে সমস্ত প্রান্তিক মানুষরা সরকারি হাসপাতালে এসে ফিরে যাচ্ছে, যারা মারা যাচ্ছেন, তারা কি নাগরিক নয়? আমরা যখন এই নাগরিক সমাজের বিক্ষোভ চলছে বলে বলছি, আমার মনে হয় এটা শ্যামবাজার থেকে গড়িয়াহাট অবধি নির্দিষ্ট। কোন্নগরে যারা থাকেন তারা নাগরিক নন, বা বসিরহাটের সিরাজুল ইসলাম মারা গেলে নাগরিক নন, বা মুর্শিদাবাদের কেউ মারা গেলে নাগরিক নন। তাদের কি জীবনের মূল্য নেই? মানে তারা সরকারি হাসপাতালে আসবেন, চিকিৎসা পাবেন না, ফিরে যাবেন, এটাই নিয়ম হয়ে যাবে? আমি আবার বলছি যে মানে পুরোটার মধ্যে আমাদের একটা ইনস্ট্যান্ট নুডলসের মতো ব্যাপার আছে, যে এক্ষুনি তদন্ত শেষ হবে, এক্ষুনি বিচার হবে, এবং যতক্ষণ না বিচার হবে আমি সরকারি হাসপাতাল চলতে দেব না। এটা পৃথিবীর কোনো সুস্থ সিস্টেম হতে পারে না। কই বেসরকারি হাসপাতালে তো যারা চিকিৎসা করেন তারা একবারও বলছেন না যে আমরা ওই আন্দোলনে সমব্যথী, আমরা বেসরকারি হাসপাতালে কাউকে চিকিৎসা করব না। অথচ তাদের একটা অংশ তারা কিন্তু এই জুনিয়র ডাক্তারদের এতদিনের যে কর্মবিরতি সেটাকে সমর্থন জানিয়ে। আমি বেসরকারি হাসপাতালের কারা মালিক, তাদের পেছনে কারের পুঁজি, তারা কোন কোন আন্দোলনকে সমর্থন করছেন এই ডিটেলসে যাচ্ছি না, সেটা দেখার দায়িত্ব নিশ্চয়ই। আমি বলছি যে বসিরহাটের যে ছেলেটি এসে ফেরত চলে গেছে, মানে আমরা একটা জিনিস ভুল করি, যে শহরের নাগরিকের, গড়িয়াহাটের নাগরিকেরও একটা ভোট, বসিরহাটের নাগরিকেরও একটা ভোট, এবং কোন্নগরে যে বিক্রম ভট্টাচার্য মারা গেছে তার মায়েরও একটা ভোট। ফলে আমরা শহরের কোয়ান্টিফাই দিয়ে পুরো বাকি জনগণকে বিচার করার চেষ্টা করি। আবার আমি বলছি যে নাগরিক সমাজটা কি শ্যামবাজার থেকে গড়িয়াহাটে শেষ হয়ে যায়? বসিরহাটের সিরাজুল ইসলামের চিকিৎসা পাওয়ার অধিকার নেই? রানাঘাটের দুর্গাশীলের চিকিৎসা পাওয়ার অধিকার ছিল না? আন্দোলন নিশ্চয়ই চলবে, কিন্তু যারা বলছেন 1983-তে যখন জুনিয়র ডাক্তার আন্দোলন করেছিল তখন কি হয়েছিল? তখন তো জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করছিল তারা পাশাপাশি ক্লিনিকও চালাচ্ছিল। এর আগে ভারতবর্ষে কোথাও আন্দোলন হয়নি, কিন্তু আপনি পুরো সরকারি চিকিৎসা ব্যবস্থাটাকে বন্ধ রাখবেন, এটা কোনো সিস্টেম হতে পারে না। আমি এখানেই আলোচনায় আসবো, এবং এরই মধ্যে আমরা দেখলাম যে রাজ্যের জন্য ধাক্কা কি কলতান দাশগুপ্ত গতকালই বিচারপতির যে প্রশ্ন ছিল সেই প্রশ্নে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে কলতানের গ্রেফতারি নিয়ে আদালতের অবস্থানটা সেটা কঠোরই হতে চলেছে, এবং কলতান দাশগুপ্ত অবশেষে তিনি জামিন পান, এবং কলতান দাশগুপ্ত আজকে জামিনে মুক্ত হলেন। আমরা সেই প্রসঙ্গেও ফিরবো। ছোট্ট একটা বিরতি আমাকে তার আগে নিতে হচ্ছে, বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর। হাইকোর্টের নির্দেশে জেল থেকে ছাড়া পেলেন কলতান। অর্ডার করেছে, হ্যাঁ ওরাবার জন্য অর্ডার করেছে। বলছি আমি এত বছর এই কাজ করেছি, আমার কোনদিন ভয় ডর লাগছে, কিন্তু এখন এটা বিবেক মানে করাটা ঠিক হবে? এটা তো লোকের জীবন বাঁচে, তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি। আরজিকর কাণ্ডে বিচার চেয়ে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় জুনিয়র চিকিৎসকেরা। প্রকাশ্যে আসে এক অডিও ক্লিপ। সেই ক্লিপ সমাজ মাধ্যমে পোস্ট করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। অডিওয় জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে হামলার ষড়যন্ত্রের কথোপকথন শোনা যায়, জানিয়ে শুরু হয় শোরগোল। কলতান একা এত বড় প্লট করছে, এটা হতে পারে না। এখানে আসল মাথা আছে কেউ পেছনে, যারা কলতান বা সঞ্জীবদের দিয়ে এই হামলাটার প্লট করাচ্ছে। এই অডিও সূত্র ধরেই প্রথমে গড়ফা থেকে গ্রেপ্তার করা হয় সঞ্জীব দাসকে, যদিও তাঁর রাজনৈতিক পরিচয় স্পষ্ট নয়। সঞ্জীব দাসকে জিজ্ঞাসাবাদে উঠে আসে বাম যুবনেতা কলতান দাশগুপ্তের নাম।
বিধাননগর পুলিশ কমিশনারেট গ্রেপ্তার করে কলতানকে। গ্রেপ্তারির আগের দিনই কলকাতা টিভির বাংলা বলছে অনুষ্ঠানে বক্তা ছিলেন কলতান দাশগুপ্ত। জুনিয়র ডাক্তাররা যাদের জন্য গোটা সমাজ এই মুহূর্তে উদ্বেল হয়ে উঠছেন, সেই জুনিয়র ডাক্তারদের উপর হামলার ছক করতেও পিছপা হচ্ছে না বাম এবং অতি বাম সংগঠন। অভিযোগটা একেবারেই মিথ্যা। এই ধরনের কোনো চক্রান্ত ইত্যাদি এইসব কোনোদিন এই ধরনের বামপন্থী সংগঠন করেনি। 14 সেপ্টেম্বর থেকে 19 সেপ্টেম্বর অডিও কাণ্ডে গ্রেপ্তারির 5 দিন পর আইনি লড়াইয়ে জয় কলতানের। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের এজলাসে মামলার শুনানি হয়। 500 টাকা বন্ডে জামিন কলতান দাশগুপ্তের। আদালতের পর্যবেক্ষণ, গ্রেপ্তারির আগে অডিও ক্লিপ কিভাবে রাজনৈতিক ব্যক্তি পেলেন, পুলিশ কেন কোনো পদক্ষেপ করল না, আদালতের অনুমতি ছাড়া গ্রেপ্তার করা যাবে না কলতানকে, আদালতের অনুমতি ছাড়া কলতানের বিরুদ্ধে তদন্তও নয়, মামলায় 4 সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে রাজ্য সরকারকে, 4 সপ্তাহের মধ্যে হলফনামা দিতে পারবেন কলতান। পুলিশের ভূমিকা তো প্রথম দিন থেকেই যথেষ্ট সন্দেহের মুখে। তথ্য প্রমাণ লোপাট করা ইত্যাদি ঘটনা, এবং এটা শুধু আজকের নয়, সুদীপ্ত সৈফুদ্দিন থেকে মহিদুল আনিস খান, পুলিশের ভূমিকা সবসময় সন্দেহের চোখেই থাকে। ফলে পুলিশ কার নির্দেশে এই কাজ করছে সেই আসল মাথার কাছে পৌঁছাতে আমাদের হবেই। হ্যাঁ, ষড়যন্ত্র। কলতান ছাড়া পাওয়ার পরই তাকে কটাক্ষ করতে ছাড়ে না তৃণমূল। সমাজ মাধ্যমে পোস্ট করে কলতানকে খোঁচা কুণাল ঘোষের। জামিন কারোর হতেই পারে, কিন্তু প্রমাণিত ফোন কল আসল, ফেক নয়। কারা যেন বলেছিলেন এআই। এটা সামনে আসায় বড় চক্রান্তটা আটকে গেল। জুনিয়র ডাক্তারদের ওপর হামলা করে সরকারের ওপর দায় চাপিয়ে কি কাণ্ডটা করা হতো সেটা আর হলো না। বাকি সিপিএম কি বলছে ধরি না। আগামী 18 নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। কলকাতা টিভি। প্রদীপ, এটাকে ধাক্কা না, এরকম যখন চূড়ান্ত বিতর্ক, সেখানে কলতান দাস একটা ফোন কলের রেকর্ডিং, যে রেকর্ডিংটা পুলিশের হাতে আসার আগে পৌঁছে গেল দলীয় নেতার হাতে, এবং দলীয় নেতা তাই নিয়ে প্রেস কনফারেন্স করার কিছুক্ষণের মধ্যেই কলতান দাশগুপ্ত তার ব্যাপারে, প্রথমত এই রেকর্ডিংয়ের ব্যাপারে সুমোটো এফআইআর হলো, এবং তারপর রাত গড়াতে না গড়াতেই অ্যারেস্ট হয়ে গেলেন কলতান দাশগুপ্ত এবং জামিন পেয়ে গেলেন। না, যদি এটা ব্যর্থতা হয় তাহলে এত লক্ষ কোটি টাকা দিয়ে যাদের অভিযোগ করা হচ্ছিল যে বা এত লক্ষ লক্ষ কোটি টাকা তার সিকিউরিটি গার্ড রয়েছে, সেও আজকে জামিন পেয়ে গেছে। জামিন পাওয়া মানে তুমি কিছুক্ষণ আগেই বললে যে জামিন পাওয়া মানে তার বিরুদ্ধে অভিযোগ যে হয়েছে সেটা মিথ্যা প্রমাণ হয় না। কিন্তু তার আগে আমরা যে 4 জন এখানে পলিটিক্যাল স্কাউন্ড্রেলস বসে আছি, সরি টু ফর মাই ওয়ার্ড, আমরা এই যে 4 জন স্কাউন্ড্রেল কেন বলছি, ওই যে বেসরকারি, তুমি কি করে না কেন বলছি আমি বলছি প্রথমত হচ্ছে শব্দটা খুব আপত্তিকর। এক্স্যাক্টলি, থ্যাঙ্ক ইউ। দুই হচ্ছে তুমি বাকি, তুমি যখন নিজে শোনো, প্রথমত হচ্ছে তোমার নিজের সম্পর্কে আমি বলবো এই কথাটা না বলতে, আমি কেন বলবো একটু বলতে দাও। আমি সম্পর্কে দিদি বলছো, সেটা তো দিদি একটু প্লিজ স্পেস দাও। না, সেটা তো আপত্তিকর, 100 বার আপত্তিকর, কিন্তু আমি দেখলাম না যে এই আপত্তিকর জায়গাটা যখন একজন বেসরকারি ডাক্তার মানে হাসপাতালের মালিক ওপেন ক্যামেরার সামনে বললেন যে পলিটিক্যাল স্কাউন্ড্রেলরা একটা সেট যায় আর একটা সেট আসে, মানে সেটা আগের সরকারকেও বললো, এই সরকারকেও বললো, যাদের কথা বলা হচ্ছিল কিছুক্ষণ আগে। আমার এখানে আন্দোলনটা হয়, আমি আগের কনটেক্সট একটু উত্তর না দিলেই হয় না, যে আন্দোলনজীবী শুনতে হয় না পার্লামেন্টে দাঁড়িয়ে, আমার শুনতে হয় না যে ইউএপিএ বিরুদ্ধে কার কেস ফেস হয়ে যাবে এবং স্ট্যান্স আমি মারা যাবে, এইসব আমাদের করতে হয় না। আর থ্রেট কালচার, ওই তো ঘিরে ধরবো, লাইফ হেলথ হয়ে যাবে, এগুলো শুনে এসছি, বড় হয়েছি। কিন্তু আমার এই জায়গায় কলতানের কনটেক্সটে বলি যে আমরা এখনো বলতে পারছি না যে ওটা এআই না কি, আমরা বলতে পারছি না যে ওটা কলতান করেনি, আমরা বলতে পারছি না যে ষড়যন্ত্রটা মিথ্যে। তার মানে অনুব্রত মণ্ডলও তাহলে জামিন পেয়েছে, বেশ হয়েছে। পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে প্রমাণ হয়নি, তার মানে যাবৎকাল যে সপ্তর্ষিটা অভিযোগ করেছে সমস্ত মিথ্যে। বক্তব্য প্রদীপ্তদের যেটা বক্তব্য বা কুণাল ঘোষের যেটা বক্তব্য, যে ওই একই বক্তব্য, যে জামিন পাওয়া মানে তো সে নিরপরাধ নয়। অর্থাৎ ছক যে হয়েছিল, জুনিয়র ডাক্তারদের উপর হামলার ছক যে হয়েছিল, ফোনে কথোপকথন যে হয়েছিল এই সংক্রান্ত, এটা জামিন পাওয়া মানে নিরাপদ নয় তো আমরাও বলছি। যে আমরা এইটা ওদেরকে জিজ্ঞেস করছি যে তাহলে পুলিশ কাস্টাডি চাইলো কেন, ওদের পুলিশ কেন চাইলো? জামিন লাগতোই না, ও বাইরে থাকতো, কোঅপারেট করতো। আমাদের তো উকিল তাই বলেছিল যে ও একটা রেসপেক্টেবল ছেলে, ও যাবে কোর্টে যাবে, ও ভয়েস টেস্ট করবে, পুলিশ এনকোয়ারি করুক, হোয়াট ইজ দ্য নিড ফর পুলিশ কাস্টাডি, এটাই তো আমাদের লোয়ার কোর্টে আর্গুমেন্ট ছিল। সেটা হায়ার কোর্টে গিয়ে তো আরো মুখ জামটা গেল
যে বলছে যে জাজি বলছে যে তাহলে আমিও তো এবার কার সাথে ফোনে কথা বলবো, সে আমাকে কি বলছে সেটার দায় আমি নেবো কি করে? ইটস ভেরি সিম্পল, যে একটা বাজে পচা চিত্রনাট্য। কুণাল ঘোষ এখন পয়েন্ট করাচ্ছে তৃণমূলে, ওর পয়েন্ট বাড়াতে হবে, সুতরাং ও এটা না ভালো। আচ্ছা, ওদের সরকার, ওদের পুলিশ, এই প্রেস কনফারেন্সটা একটা পুলিশ অফিসারকে দিয়ে করানো যেত না? কুণাল ঘোষকে দিয়ে করাতে হলো? কুণাল ঘোষ কি কলকাতার সিপি নাকি, না বিধাননগরের আইসিও? ও কেন করবে? দ্বিতীয় কথা হচ্ছে, সেই পোড়া কাগজের ইতিহাসটা আমি ভুলে যাচ্ছি। দ্বিতীয় পোড়া কাগজের ইতিহাস ভুলতে হবে না, তারপরে কুণাল ঘোষ অনেক ইতিহাস করেছে, সেটাও বেরোবে। ওদিকে যাবেন না, ওদিকে গিয়ে লাভ নেই। কুণাল ঘোষের ইতিহাস খুললে তৃণমূল বন্ধ হয়ে যাবে, ছেড়ে দিন। আমার কথা হচ্ছে যে আজকে যখন কলতানদাকে জামিনে মুক্ত করা হলো, অবজারভেশনগুলো খুব ইম্পর্টেন্ট। যদি হাইকোর্ট কনভিন্সড হতো স্টেট গভর্নমেন্টের আর্গুমেন্টে, তাহলে এটা বলতো না যে ওকে আবার গ্রেপ্তার করার আগে আমার থেকে পারমিশন নেবে। দ্য হাইকোর্ট ইজ আদারওয়াইজ কনভিন্সড দিস ইজ আ কনস্পিরেসি। কুণাল ঘোষের একটা কথা ঠিক আছে, অসংখ্য মিথ্যার মধ্যে একটা ঠিক বলেছে, যে এই ষড়যন্ত্রের পেছনে মাথাটা কুণাল ঘোষ নিজে, আর মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেটা কলতানের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। কলতানকে গ্রেফতার করার ক্ষেত্রে, কলতানকে এইখানে স্কেপগোট করার ক্ষেত্রে, তুমি বলো না ওটা ডাইভারশন করার জন্য যে চক্রান্ত হয়েছিল, দ্যাট ইজ আ ভেরি উইক প্লট। ভেরি উইক। আমি বলছি তুমি বলো, আমি যাচ্ছি না, গলা তোমরা প্রমাণ করো, তারপরে আমরা প্রমাণ করব ওই গলাতে কি হয় না বলতে পারছি। ছেড়ে দাও ওটা। আর তোমরা যখন অন্য কারোর ভিডিও কল নিয়ে কথা, অডিও কল নিয়ে কথা বলো, আমাদের ভিডিও কলের কেস তোমরা নিয়ে রিয়ালিটেড করছো, আমাদের ভিডিও কলের কেস তোমরা রিয়ালিটেড করছো, ছেড়ে দাও। ওই ভিডিও কল, অডিও কল, ওই পচা জিনিসে যদি রাজনীতি ঢোকে, তাহলে রাজনীতিটা পচে, এটা বুঝবে। রাজনীতি হবে রাস্তাঘাট, বাড়ি, শিক্ষা, চাকরি করে গেলে কার ভিডিও কল স্পষ্ট বক্তব্য আছে। এক সেকেন্ড প্রদীপ্ত, দুজন পূর্ণবয়স্ক প্রাপ্তবয়স্ক মানুষ, তাদের সম্মতির ভিত্তিতে তারা ভিডিও কলে কি বলছেন বা কি করছেন সেটা অপরাধ নয়, কাজে তার সঙ্গে এর তুলনা আসে না। কিন্তু এক্ষেত্রে কেন এটা দুজন এই যে কথা বলছে, দুজনের কথা বলার মধ্যে সেখানে কোথাও কোনো থার্ড পার্টি ঢুকতেই পারে না, কিন্তু এখানে যেহেতু একটা নাশকতার কথা বলা হচ্ছে, এক্স্যাক্টলি নাশকতার কথা কলতান দাশগুপ্ত বলেনি ভিডিওটা। দুজন পূর্ণবয়স্ক মানুষ পরস্পরের সঙ্গে কি কথা বলছে সেটা থার্ড পার্টি ঢোকার কথা নয়, কিন্তু ঢুকতে পারে যদি কোথাও রাষ্ট্রের সিকিউরিটি সমস্যা, এক্স্যাক্টলি সিকিউরিটি এন্ড সভরেনিটির সমস্যা, সরকারকে প্রমাণ করার দরকার ছিল যে না, সেক্ষেত্রেও কিন্তু থার্ড পার্টিকে ঢুকতে হলে অনেক পারমিশনের ব্যাপার আছে, এমনি আপনি করতে পারেন না এগুলো। এক হচ্ছে এক ব্যক্তি, আমি না, এমনকি কোন স্থানীয় পুলিশ কর্তা পারে না, তিনিও করতে পারেন না। অর্থাৎ এই যে অডিও টেপটা একজন রাজনীতির লোক দিলেন, উনি যেভাবে সংগ্রহ করেছেন ওটা আইনসঙ্গত নয়, ওটা বেআইনি ভাবে তিনি এটাকে দখল করে রেখেছিলেন। আপনি আমি কথা বলবো, সেখানে যদি রাষ্ট্রের নিরাপত্তার কোনো ব্যাপার না থাকে, সেটাকে কেউ যদি করে নেয়, তাহলে বুঝতে হবে সে কোনো একটা খুব ইল মোটিভ নিয়ে কাজটা করছে। দ্বিতীয় কথা, কলতান কি করেছে না করেছে সে তো মামলা চলছে, পরবর্তী ব্যাপার। কিন্তু আমি শুধু একটা কথা বলবো, সেটা হচ্ছে এই পশ্চিম বাংলায় কিন্তু আমাদের আশা ছিল কি, আমি শুধু অশোককে একটু মনে করিয়ে দেবো, আমি ওকে কাউন্টার করছি না, জাস্ট মনে করিয়ে দেবো যে সাধারণ মানুষও কিন্তু রাস্তায় নেমেছিল নন্দীগ্রাম ঘটনার পর। হয়তো কতটা মাত্রা ছিল সেটা অন্য, কিন্তু আমি নিজে দেখেছি নন্দীগ্রামে গুলি চালানোর ঠিক দুদিন পরে কলেজ স্ট্রিটে একটা মিছিলে, আমি নিজে সেই মিছিলে উপস্থিত ছিলাম, হাজারো হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত যে নামা অস্বীকার করা যাবে না, আমি কাউন্টার করছি না, আমি জাস্ট বলছি। ফলে এটা ঘটেছে, মানুষ যখন বোঝে যে তার পিঠ দেওয়ালে ঠেকে যাচ্ছে, মানুষ কিন্তু রাস্তায় নেমে আসে, এবং তারপর সিপিএম কিন্তু আর নিজের ইমেজটা রাখতে পারলো না, শেষ হয়ে গেছে। এবং এবারেও আমার মনে হচ্ছে তৃণমূলের পক্ষে আর ধরে রাখা মুশকিল, মানুষের ক্রোধ কিন্তু ওদের বিরুদ্ধে যাবেই, সেটা অন্য ব্যাপার। আমি একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং, যাদবপুরের একজন অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র, মানে ইনসিডেন্টালি সে আমার বন্ধু, একই হস্টেলে থাকতাম, কলকাতা বিশ্ববিদ্যালয়ের হস্টেলে, তাকে একটা সামান্য ফরওয়ার্ড করার জন্য ধরে নিয়ে তাকে পেটানো হলো, মানে তাকে পিটিয়েছে, আবার পুলিশও মারেনি, কিছু লোক ধরে পেটাতে থানায় নিয়ে চলে গেছে। সেখান থেকে শুরু হয়েছিল, ঠিক যেরকম উত্তরবঙ্গের একটি কলেজে
একজন টিচার ইনচার্জকে রাস্তায় ফেলে পেটানো হলো। মুখ্যমন্ত্রী বলা উচিত ছিল শিক্ষকের গায়ে যে হাত দিচ্ছে তারা হচ্ছে ক্রিমিনাল, সবকটাকে জেলে পোড়ো। তার রিয়াকশন ছিল ছোট ছোট ছেলেরা কাজটা করে ফেলেছে, এরপর যে লোকগুলো টিচারকে পেটায় তারা তো আরো বেশি ইয়ে হবে না। ফলে এই যে আমরা একটা লাইনেই বলি, এই যে যারা অথরিটি, যে শাসক দল, তারা তো একটা ইয়ে জায়গায় রয়েছে, তারা যদি এই ধরনের ইন্ডালজেন্স দেয়, তারা যদি মদত দেয়, ঘটনাগুলো খারাপ ঘটে। আমি ঠিক ভারতের পশ্চিমবাংলায় তাই ঘটছে। প্রদীপ, তো আমার খুব সিম্পল প্রশ্ন, যে ঘটনা আরজিকর কাণ্ডে হয়ে গেছে, কেউ তো বলছে না যে তৃণমূলের নির্দেশে বা সরকারের নির্দেশে হয়েছে। কেন সরকারের বিরুদ্ধে এই প্রশ্নগুলো উঠছে? কারণ সন্দীপ ঘোষ বা অভিজিৎ মণ্ডল, তাদের এরপরও ডিফেন্ড করে যাওয়া, তাদের জাস্টিফাই করার চেষ্টা, তাদের হয়ে ব্যাক করার চেষ্টা। যদি কলতান দাশগুপ্ত জামিন পেয়ে যায়, কোর্ট তো সন্দীপ ঘোষ বা অভিজিৎ মণ্ডলকে জামিন দিচ্ছে না, অথচ এই অভিজিৎ মণ্ডলের পাশে থাকা হয়েছে, এই সন্দীপ ঘোষ তাকে প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে। না, আমি আবারও বলছি যে প্রাইজ পোস্টিং এর পরেও ডব্লিউবিএমসি ওকে রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করেছে গতকাল, সেটাও তুমি জানো। তার আগে যে সংগঠনগুলো আছে সেগুলো ব্যবস্থা নিয়েছে এবং শোকজ করেছে। আমি বলছি কি, যে সময়ের যে ছোট গ্যাপটা আছে সেই গ্যাপটা ধরলেও আমরা তো তার ব্যবস্থাপনাটা নিয়েছি। যদি কোনো ভুল হয়ে থাকে, না সামলানো, দিদি তাই যদি হতো তাহলে 700 জন মারা যাওয়ার পরে যদি কারুর মুখ খুলে যায় আন্দোলনজীবীর পরে যে তখন কৃষি বিলটা সরাতে হবে, তার থেকে এটা করা ভালো বলে মনে করবো আমি। যে 700 জন মারা যাচ্ছে, মারা যাওয়ার পরে কৃষি বিল আমি তুলনা করতে চাইবো না, আমি করতে চাইও না, আমি সেজন্যই বলছি আমরা করতে চাই না। আমরা হচ্ছি আমাদের দলের মধ্যে, তুমিও দেখিয়েছো যে আমরা এটা নিয়ে চর্চা করেছি, আমাদের খুব ওপেন চর্চা হয়েছে এবং সেটা নিয়ে ডিবেটও হয়েছে এখানে। আমরা যেটা বলছি যে আমরা উত্তরদায়ক এবং আমরা সেখানে আমাদের যদি কোনো ভুল থাকে আমরা শোধরাবো, অন্যায় হলে সাজা হবে। সিবিআই চলছে, কোর্ট চলছে, এই জায়গার মধ্যে দিয়ে যে ন্যায় প্রক্রিয়াটার যে আমরা তো কোথাও বাধা দিচ্ছি না ন্যায় প্রক্রিয়ার, আমাদের সমালোচনার স্পেসগুলো তো এখনো ওপেন রয়েছে কোথাও। এখানে তো কোনো এমন কিছু হচ্ছে না যে জাঙ্গিয়া পড়া সাংবাদিক দেখা যাচ্ছে, যেটা মধ্যপ্রদেশে দেখা গিয়েছিল যে প্রশ্ন করলে ইয়ে করলে, আমরা তো উত্তর দিচ্ছি দিদি, ভুল হলে শোধরাবো, এই অ্যাপ্রোচটা তো আমাদের আছে। এটা বলে সাংবাদিকদের, এখানকার সাংবাদিকদের হবে না তো, চেষ্টা করছে না, অসম্ভব, এসব পারবে না ভাই, অসম্ভব। মৌপিয়াদি তোমাকে মানে স্বপ্নে ভাবার চেষ্টা করব না দিদি, আমি কেন, আমার কোনো সহজ না, না কাউকে না, আমার এই সংবাদ কাউকে না, আমি বলছি একদম না, এটা আমি প্রথম দিন থেকে বলে আসি যে এইটা পশ্চিমবঙ্গের জীবনে সম্ভব না। আমি সেটাই তুলনা করতে চাইছি যে পশ্চিমবঙ্গে ডেমোক্রেটিক স্পেসটা আছে, কোনোদিন স্বপ্নে ভাবতে পারি না এই কথাটা, এবং সেই জন্যই আমরা উত্তরদায়িতার কথা বলি। ডেমোক্রেটিক স্পেস আমি বলে একটা লাইন, ডেমোক্রেসি স্পেস কেমন আছে বুঝি। একটা মিছিল করতে গেলে 14 জায়গায় পারমিশন নিতে হয়। একটা সময় বাম আমলেও আমরা কিন্তু মানে শিক্ষা দপ্তর যেখানে বিকাশ ভবনের সামনে 3 দিন ধরে বসে অনশন করেছি, লড়াই করেছি, পারমিশন দিয়েছে। এখন একটা কলেজ স্ট্রিটে 4টে লোক মিলে হাঁটবো মিছিল যদি করি, আমাকে হাইকোর্টে দৌড়তে হয়। এই হচ্ছে ডেমোক্রেসি। এই মিছিলগুলো আমি যেটা বলতে চাইছি, মৌপিয়া ঘটনাচক্রে যেদিনকে কলতান এই অনুষ্ঠানে ছিলেন, সেদিনকে আমিও কংগ্রেসের মুখপাত্র হিসাবে এই অনুষ্ঠানে ছিলাম, এবং এই ব্যাপারটা যখন উঠেছিল, আমি যে কথাটা সেদিন বলেছিলাম, আজকে আমি সেই কথাটা আবার বলবো, যে এইটা বিচার্য বিষয়, এই মুহূর্তে বিচার্য বিষয় যে কলতান আদৌ ষড়যন্ত্রের সাথে যুক্ত না, কি ব্যাপার, কেন ব্যাপার, কেন। কিন্তু পুলিশ বা প্রশাসন একটি সক্রিয় ভূমিকা গ্রহণ করেছেন, সেটা রাষ্ট্রের বিরুদ্ধে নাশকতা হোক, চক্রান্ত হোক, যার কিছু নেই, অতি সক্রিয় ভূমিকা। তা পুলিশ আরজিকর কাণ্ডের পরে 14ই আগস্ট রাত্রির বেলা যখন আরজিকরের ওই যে ভাঙচুরটা যে করা হলো, এবং যেটা নিয়ে প্রভূত প্রশ্ন শুধু মানে বিরোধী দলের নয়, সাধারণ মানুষের, আদালতের প্রশ্ন বারবার করে উঠে এসেছে, কিভাবে ওই ভাঙচুর হলো, পুলিশের নাকের টোকায়, প্রশাসনের নাকের টোকায়, ইন্টেলিজেন্স ফেলিওরের কথা, পুলিশ কি মানে চুপচাপ মানে দাঁড়িয়েছিল কেন, কোন ব্যাপারে? এখানে সপ্তর্ষির কাছে সেই জায়গাটায় পুলিশের কোনো ভূমিকা দেখলাম না। সেখানে কলতান দাশগুপ্ত ছিলেন, সেখানে আমিও ছিলাম, আমি পুরোটাই দেখেছি কি হয়েছে সেদিন। মিছিল 14 তারিখের মিছিল, আমাদের অর্গানাইজেশনাল মিছিল এসে আরজিকরের এমার্জেন্সির যে গেটটা তার উল্টো দিকে আমাদের যেখানে অবস্থান চলছিল তার আগের থেকে সেখানে এসে শেষ হলো। জমায়েতটা আমরা ওই দিকটায় নিয়ে গেলাম। পেছন থেকে বেশ কিছু ছেলে, তারা একটু অন্যরকম মিছিলে, আমাদের মিছিলের নয়, এসে হই হই করতে করতে আরজিকরে ঢুকে গেল। আমাদের কাছে এরকম একটা ঘটনা ঘটবে আগে থেকে খবর ছিল বলে আমাদের অধিকাংশ ছেলে মেয়েদেরকে আমরা ব্যারিকেড
নিজেরা করে আমরা নিয়ে এসেছিলাম। হ্যাঁ, তোমরা পুলিশকে জানিয়েছিলে লিখিতভাবে? পুলিশকে তো জানানোই হয়েছিল, অবশ্যই পুলিশকে জানানো হয়েছিল। দেখাও তো যে তোমরা জানিয়েছিলে। পুলিশ কি করছিল আমরা জানাবো। দাদা প্লিজ, দাদা পুলিশ কি করছিল? আই এম নট আর্গুইং উইথ ইউ। আমি বলছি আজকে আর্গুমেন্টটা সারা সোসাইটি। আচ্ছা আমাদের কাছে ওদের কাছে খবর, আমাদের কাছে যদি খবর থাকে, ষড়যন্ত্রে ওরা যুক্ত, আমাদের কাছে যদি খবর থাকে, ষড়যন্ত্রে যুক্ত ছিল, এই জন্য ওরা পুলিশকে জানায়নি, ওরাই এটাকে অর্গানাইজ করিয়েছে এবং অর্গানাইজ করিয়েছে বলেই মীনাক্ষীকে ডাক দিয়েছে এবং ভবিষ্যতে প্রমাণ হয়ে যাবে যে এই ষড়যন্ত্র। আমরা চাইছি প্রমাণ হোক, আমরা চাইছি কোন কোন কাউন্সিলরের সঙ্গে কতগুলো ছেলে থাকে, তারা কজন। আমার কাছে তো খবর আছে যে তোমাদের ছেলেরা পালিয়ে গিয়ে তৃণমূলের লোকেদের ঘরে গিয়ে আসছিল, তারা ঘরে গিয়ে কোথা থেকে কারা এসেছিল সেই খবর আমাদের আছে। পুলিশের তো ভূমিকা সিবিআইকে দেবে বলেই তো মীনাক্ষী গেছিল। মীনাক্ষীকে ডাকা হয়েছে, যা জানতে চেয়েছে ও বলেছে, বলে চলে এসছে। এটাতে শাক দিয়ে মাছ ঢাকা যায় না, তোমরা শাক দিয়ে মাছ ঢাকা যায় না। আমার কথা সেটাই বলছি, শাক দিয়ে একদম মাছ ঢাকা যায় না। কথাটা খুব পরিষ্কার। আমরা তার আগে সাহায্য, তার আগে 4 দিন ধরে আমরা এখানে অবস্থান করছি। তার আগে দিয়ে যে ঘটনা ঘটলো না, মিছিল গেল হয়ে যাবে, সেখানেও স্লোগান দিচ্ছি, 14 তারিখের ঘটনা মিছিল করবে, কি হয়েছে তোমরা বলছো যাতে প্রমাণ লোপাট না হয়, তাহলে সেটার ব্যাপারে তোমরা কি লোপাট করছো তোমরা? না সেটা আজকে সিবিআই বলছে তোমরা বলেছিলে তোমরা ওখানে কোথা থেকে ডিভাইড দিচ্ছ, কোথা থেকে তোমরা 13 তারিখের ভিডিও আমরা অবস্থান করেছি, বাইরে বলেছে যে আমরা অবস্থান করেছি বাইরে, প্রমাণ লোপাট না হয়, আমরা অবস্থান বাইরে করেছি, প্রমাণ লোপাট 14 তারিখে করে দিয়েছে, যে করেছে সে জেলে এবং তাকে প্রাইস পোস্টিং তোমাদের মুখ্যমন্ত্রী দিয়েছে। এটাকে নিয়ে কোনো কথা নেই, ডিওয়াইএফআই নিয়ে কথা। আমি যদি ধরে নিই প্রদীপ্ত মুখার্জি সঠিক কথা বলছে, আমি বলছি না, আমি ডিওয়াইএফআই কথা বলছি, ঠিক আছে, তাহলে তো তার একটার জন্য ঘটনা ঘটালো, তারপরে একজনও তৃণমূলের নেতাকে দিয়ে বলা বলানো এরকমটা ঘটেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজেকে বলতে হচ্ছে যে এই জিনিস ডিওয়াইএফআই করেছে। যদি তাই হয়, লজ্জা, যদি তোমাদের কথাই সঠিক হয়, তাহলে তো তার একটাই মানে দাঁড়ায়, এ রাজ্যে তৃণমূলের নেতৃত্বে তৃণমূলের সরকারের পুলিশ প্রশাসন তাদের ইন্টেলিজেন্স ফেলিওর এবং তারা ঠুটো জগন্নাথ। এইমাত্র বলছো যে পশ্চিমবঙ্গে এত বড় গণ আন্দোলন দেখা যায়নি, পুরো পশ্চিমবঙ্গ কলকাতা জুড়ে যখন গণ আন্দোলন হচ্ছে, সেই গণ আন্দোলন পিসফুল করা গেছে, একজন পুলিশের চোখ ফেটেছে, একজন পুলিশের মাথা ফেটেছে, কই তখন তো কোনো মানুষের সমস্যা হয়নি। এটা কি দয়া করেছিল? যদি পিসফুল করা গেছে, কি কথা ভাই মৌপিয়া? পুলিশ কেন একটা পলিটিক্যাল পার্টির দেওয়া ইনপুটের উপর নির্ভরশীল হবে? আমি 14 তারিখে নিজে কলেজ স্ট্রিট থেকে মিছিল করে সন্ধ্যাবেলা গিয়ে পৌঁছেছি আরজি করে এবং পিসফুলি করেছেন, একদম পিসফুলি করেছি, থ্যাঙ্কস টু দ্য পুলিশ। উল্টো দিকে আমরা দেখেছিলাম ডিওয়াইএফআই সেখানে মিছিল মানে অবস্থান করছে, এগুলো দেখে এসেছি। সেদিন রিক্লেম দ্য নাইটে কিছুটা আমি রাস্তায় হেঁটেছি, তারপর আর শরীর দেয়নি, পরের দিন একটু দূরে যাওয়ার ছিল, আমি ফিরে গেছি। আমি কিন্তু নিজে টেলিভিশন চ্যানেলে মুখগুলো দেখেছি বাড়িতে কারা কারা ভাঙছে। পুলিশ নাকি কাউকে ধরেছে, তাহলে পুলিশ আজ অব্দি কেন বলছে না যে এই লোকগুলো এই সংগঠন তারা চক্রান্ত করেছিল? আমরা দেখলাম পুলিশ উল্টো দিকে এত জোরে দৌড় মারলো এই লোকগুলোকে দেখে, মনে হয় অলিম্পিকে 100 মিটারের সোনা ওরাই নিয়ে আসবে। ফলে পুলিশের ব্যর্থতাটা স্বীকার করতে হবে যে এখানে পুলিশ ব্যর্থ, এখানে পুলিশ খবর পায় না, পুলিশের যারা সোর্স তারা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। সিচুয়েশন অ্যাসেসমেন্টে যে সমস্যা হয়েছিল সেটা তো তদানীন্তন যিনি পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি সেটা স্বীকার করেছিলেন এবং অবশেষে তো দাবি মেনে স্বীকার করেননি তিনি, তারপরে মিডিয়াকে কিরকম চোটপাট করেছিলেন একটু দেখালে হয়। উনি স্বীকার করলে ভালো ছিল, তারপর মিডিয়াকে যেরকম টেম্পার দেখিয়েছিলেন তাতে তো আমার মনে হয় এখন প্রশ্ন উঠেছিল তথ্য প্রমাণ লোপাট করতে পুলিশ সহায়তা করেছে। তিনি বলেছেন আমরা রেসপন্সিবল এবং আমরা কখনো প্রমাণ লোপাটের জন্য কোন রকম ভূমিকা নিই না। তাহলে তোমরা বলো জুনিয়র ডাক্তারদের দাবি সেটা ভুল, তাহলে বলছি না সেটা কেন বলছো? তাহলে সরাবো কেন? মানে তোমরা দুই রকম খেলছো, তোমরা একদিকে বলছো যে ওদের দাবিটা যথাযোগ্য, আর একদিকে একদম সহমত ভুল ছিল দেখেই ছড়িয়েছে, ভুল না থাকলে আমরা ওরকম ঠান্ডা মাথায় থ্রেড কালচার করি না, না মাথা গরম করে দেবো ওরকম বলি না বিনয় কুমারের মতো। ঠান্ডা মাথায় থ্রেড কালচার
হ্যাঁ, কি মাথা গরম করে থ্রেট মাথা গরম করার এক জিনিস আছে, ওই যে বিনয় গঙ্গারের কথাটা মনে নাই, আমি ওটা মাথা থেকে বললাম। আজকে যার জামিনের খবর একটু আগে বললাম, পুলিশের উপর বোম মারুন, এটা ঠান্ডা মাথায় থ্রেট কালচার না মাথা গরম করে থ্রেট কালচার? না, সেটার পরিপ্রেক্ষিতে কি কি ঘটনা ঘটেছে সেগুলো একটু তুমি নিশ্চয়ই না, জানো। তবে উনি আবার মমতা বন্দ্যোপাধ্যায় মমতা চলে যাচ্ছে থানায় ছাড়াতে, আর ওরা কি করবে? কি করবে ওরা? আসবে মমতা চলে যাচ্ছে থানায় ছাড়াতে। সুমনদার কাছে আসবে, সুমনদা। দেখুন, আমরা বোধহয় আলোচনা করছিলাম যে কলতান দাশগুপ্তর গ্রেফতারি এবং তার জামিন পাওয়া নিয়ে। আমি সিপিএম এর মুখপাত্রের বক্তব্যের সাথে একমত। যখন লোয়ার কোর্টে তার আইনজীবী বলেছিল তিনি তো তদন্তে সহযোগিতা করছেন, তার ভয়েস টেস্ট করা হোক, তখনই তাকে বেল দিয়ে দেওয়া যেত। কখন আমাদের রাষ্ট্রে পুলিশ অতি সক্রিয় হবে, কখন পুলিশ কার বিরুদ্ধে দমনপীড়ন চালাবে, ইটস এ বিগার লার্জার কোয়েশ্চেন। এক্ষেত্রে কলতান অবশ্যই যখন বেল পেয়েছেন তিনি ভিকটিম বলেই আমি ধরে নেব। কিন্তু আমার না বাকিটা শুনে প্রায় আমি মুগ্ধ হয়ে গেলাম। বিজেপির মুখপাত্র ব্যোমকেশ মহাপাত্র থেকে উত্তরবঙ্গের উদাহরণস্বরূপ আমি ভাবছিলাম যে যোগী আদিত্যনাথ বলে বিজেপির কোনো চিফ মিনিস্টারই নেই, মণিপুর বলে কোনো রাজ্যই নেই। আমি শেষ করি, আপনি যখন বলিনি হোয়াট অ্যাবাউট এর আমি করতে চাই না, লেখা কতগুলো যদি দিই ভালো লাগবে তো, তাহলে আমি বুঝতাম আপনার লেখা সব জোগাড় করে রেখেছি, এবার নিয়ে আসবো। তাহলে পুলিশ অ্যারেস্ট করছে, এটা কি অন্যায়? এটা আপনার পুরনো লেখা আমি জোগাড় করে রেখেছি সুমনবাবু, কাউকে আটকে রাখা, এবার আমি আনবো এখনো অবধি। এবার আমি এটা থ্রেট করছি না, থ্রেট করছি না, এবার আপনার লেখা নিয়ে আসবো আমি। আমরা কিন্তু এটা আগে কি বলেছিলেন, এখন কি বলছেন বিজেপি, পরিষ্কার বোঝা যাচ্ছে। আমাদের ডেমোক্রেসি, এই হচ্ছে ডেমোক্রেসি, এটা থ্রেট কালচার নয়। আপনি আগে যা লিখেছিলেন, এখন যা বলছেন, আপনার সব লেখা কিন্তু এবার আমি জোগাড় করেছি। এক একটা করে লাইন দিয়ে দিয়ে রোল দেবো। আমি চিরকাল যোগী আদিত্যনাথের কাছে গেলে তারপর আমি কাউকে জেলে পোড়াকে সমর্থন করিনি। আই এম সরি টু সে, আপনার লেখা অনেক আমি পড়েছি, আমি একটু অবসর সময় পড়াশোনাই করি, তাহলে আমি এত রেকর্ড টানবো যে আপনি তৃণমূল বা বাকিরা যেত, আপনি ওটা উত্তরপ্রদেশে শুরু করলেন কেন? যাই না, ব্যক্তিগত আক্রমণ নয়, কোনো কথা বলুন। বিজেপি গোটা দেশে, আরে বিজেপি হতে গেলে সাধ্য সাধনা করতে হয়, সেটা হওয়ার চেষ্টা আপনি করেছিলেন, পারেননি, ছেড়ে দিন ওসব। এইটা কিন্তু কালচার, এই হচ্ছে থ্রেট কালচার। এইটা কিন্তু বিমলদা লাখ কথার এক কথা বলেছে সুমনদা, বিজেপি হতে গেলে ওটা তো বাংলার পার্টি হয়ে গেছে, বিজেপিতে যেতে হয়, কারণ বাংলার আমি বলিনি, আমার কথা, আমার মুখে কথা বলা। আমার বিমলদার কাছে প্রশ্ন, এক সেকেন্ড, যে অনুব্রত মণ্ডল নাকি ভয়াবহ এক ব্যক্তিত্ব, এবং সেই অনুব্রত মণ্ডল 2 বছর 1 মাসেরও বেশি জেল খাটার পর অবশেষে জামিন পেয়েছে। সিবিআই এর পর ইডিও তাকে জামিন দিয়ে দিল। পুজোর আগে তার বাড়ি ফেরার সম্ভাবনা, সামনের সপ্তাহে তার বাড়ি ফেরার সম্ভাবনা। এর আগে আমরা কি দেখেছি, বিভিন্ন ইস্যুতে একাধিক লোক, মানিক ভট্টাচার্য থেকে শুরু করে বাকিবুর রহমান, তারা বেল পেয়ে গেছে। প্রশ্ন তো উঠবেই যে আসলে এই কেন্দ্রীয় এজেন্সি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তাদের তদন্তের গতি প্রকৃতি নিয়ে প্রশ্ন তো উঠবেই। আমাদের একটা সুবিধা হয়েছে, একদিন পলিটিক্যাল সায়েন্স পড়াতাম, নতুন নিউ এডুকেশন পলিসিতে ক্লাসে ল পড়াতে হচ্ছে। আমাদের ল একটা, জানি না ওদের ইউনিভার্সিটিতে আছে কিনা, আমাদের ইউনিভার্সিটিতে এখন ল আছে, ল পড়াতে হয়। আমি বার করছিলাম কোন কোন ক্ষেত্রে জামিন দেওয়া যায়। কোনো লোককে, সে ভয়ঙ্কর মার্ডার কেস বা এরকম ছাড়া, অনির্দিষ্টকাল জেলে রাখা যায় না। কোর্ট যদি বোঝে যে তদন্তের কাজ অনেকটা এগিয়ে গেছে, এই লোকটি ছাড়া পেলে আর তেমন তদন্তের কাজে সমস্যা হবে না, কোর্ট কিন্তু জামিন দেয়। এটা 1997 একটা অর্ডারে সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল। আচ্ছা, আমি জাস্ট জানতে চাই, দ্বিতীয় কথা, সঞ্জীব ভাট কি জামিন পেয়েছেন? আমি মনে করতে পারছি না, সেটা কোর্টকে জিজ্ঞেস করতে হবে, কারণ আমি জানতে চাই। আমার কথা হলো এই জামিনটা তো কোর্ট দিচ্ছে, আমার মনে পড়ছে না, আমারও মনে পড়ছে না। আমি কি সব মনে রেখে বসে আছি? আমি শুধু একটা কথা বলি, এই জামিনগুলো আদালত দিচ্ছে এবং আদালত মনে করছে যে জামিন দেওয়া যেতে পারে। এই লোকটির সঙ্গে কলতানের পার্থক্য, কলতান আমার দল না হতে পারে, আমি কলতানের দলের নেই, কোনোদিন হবও না। পার্থক্যের জায়গাটা হচ্ছে কলতানকে কয়েকদিনের মধ্যে জামিন দিয়ে দিল, কারণ গ্রেপ্তারির মধ্যেই কতগুলো সমস্যা ছিল। আর অনুব্রত মণ্ডল 2 বছরের বেশি সময় ধরে জেলে রয়েছে, হাজার চেষ্টা করেও তাকে জামিন দেওয়ানো যায়নি।
এতদিন ধরে ইডি সিবিআই তদন্ত করেছে, কোর্ট মনে করছে যেমন তাকে জামিন দেওয়ানো যায়নি। আর ভয়াবহ মানে লোকটা ভয়াবহ, সেটা কি বলে দিতে হবে যে পুলিশকে বোম মারতে বলে, হাত কেটে দিতে বলে, পুলিশকে বলে ক্ষমাও চেয়েছে। আপনি বললেন একটু আগে যে আমার কাছে সম্ভবত আমি সেই প্রোগ্রামে ছিলাম যে আমি ভুল করেছি, অপরাধ করে ফেলেছি, তারপরে একই কথা চড়াম ঢাক বাঁধবে, ওই লোকটা শোধরাবে না। কিন্তু কোর্ট সুবিধা দিতে হয়তো ভেবেছে শোধরাবে, ওই লোকটা শোধরাবে না, আমি বলে দিচ্ছি ও শোধরাবে না। বেশি সময় অনুব্রতহীন বীরভূমে আপনারাও কিছু করতে পারলেন কি? সেটা তো অন্য পলিটিক্যাল প্রশ্ন, অন্য পলিটিক্যাল প্রশ্ন। তার মানে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে না থাকলেও বীরভূমের তৃণমূলই যেতে। আচ্ছা সে জিতুক গে, আমার কথা যদি সাধারণ মানুষ তাদের ভোট দিয়ে জেতায়, জিতুক না। আমি তো কোথাও বলি না যে গণতন্ত্র আমরা মানব না, কিন্তু অনুব্রত এসে মানুষকে ভয় দেখাবে, অনুব্রত এসে বলবে হাত কেটে দেবো, অনুব্রত এসে বলবে যে চরম ঢাকবা যাবো, কি গুড়জল না কি সব বলবে, গুড় বাতাসা না গুড়জলও বলেছিল। এই লোকটা যদি রাজনৈতিক ইয়েতে থাকে, রাজনীতি নষ্ট হয়, এবং এই দলের শীর্ষ নেতৃত্ব বলেন যে ওর মাথায় অক্সিজেনটা কম যায়। আসলে গোটা দলটারই অক্সিজেনের অভাব দেখা দিয়েছে। এদের হাইড্রোজেন মাথায় দিলে আপনার দলে জিততে পারছেন না। সপ্তর্ষি না, এখন অনুব্রত বাবুর যে ছবিগুলো দেখছি, এটার সাথে যে অনুব্রত ঢাক বাজানোর কথা বলেছিল একটু মেলাতে অসুবিধাই হচ্ছে। 2 বছর জেলে থাকায় বীরভূমের জল খেলে আবার শুরু করে চামড়া ঠামড়া একটু অন্যরকম হয়েছে। যাই হোক, আমার কথাটা খুবই এটাতে পরিষ্কার যে অনুব্রত মণ্ডল দুর্নীতির সঙ্গে যুক্ত। সে বেল পাক না পাক এটা আমরা বিশ্বাস করি এবং পশ্চিমবাংলার মানুষ বিশ্বাস করে। এখন এই যে জেল থেকে বেরিয়ে অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে ওনার কোনো কথা হয়েছে কিনা সেইটা তো বিমল বাবুরা বলতে পারবে না, তাই জন্য বেরোলো কিনা। আমাকে শেষ করতে আপনারা তো ডিরেক্টলি সাপ্লাই তৃণমূল থেকে নিচ্ছেন। হ্যাঁ, তো সুতরাং আমি সেটা আমি বলছি না যে সেটাই ঘটবে, কাজ করেন। 2021-এ 294টা প্রার্থী আপনাদের, তার মধ্যে 160টা তৃণমূলের স্ক্র্যাপ মাল, আর আপনি সিপিএম কে বলছেন কি বলছেন এটা? আপনি কংগ্রেস তো ধরে ধরে দেখিয়ে ভালো পাচ্ছে না, মুশকিল। আমরা না হয় স্ক্র্যাপ কংগ্রেস নয় কিছু পাচ্ছে না, শব্দের উপর তারা ঝড়তে ঝড়তে ঝাঁপ দিয়ে পাওয়ানো তো পাচ্ছে না, এটাই মুশকিল। ভাই বলছে যে সেটিং ফেটিং এর কথা, তাহলে কি আমি বলছি এই কথাটা কি আমরা দেখেছিলাম যে অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার কিছুদিন পরেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বীরের মতো তাকে অভ্যর্থনা করা হবে, তো সেই প্ল্যান হচ্ছে? সেটা জানি না এখনো দলের তরফ থেকে আমার কিছু, কিন্তু আমার মনে হলো যে এই শঙ্কর আড্ড বনগার শঙ্কর আড্ডও কিন্তু খুব কম সময়ের মধ্যে জামিন পেয়ে গেছে, তার কাছে নাকি কোটি কোটি টাকা রয়েছে। আমি জানি না কিভাবে কি, নিশ্চয়ই যে দোষী তার সাজা হোক, আমি সে যেই হোক না কেন তার সাজা হোক, কিন্তু আজকে কলতানের সঙ্গে বীরভূমের বাঘ বলে যাকে পরিচয় দেওয়া হয় তার যে ব্যাপার, শঙ্কর আড্ডর যে ব্যাপার, আমি বলছি বাকি বুথ থেকে শুরু করে শঙ্কর আড্ড ছোট যারা নেতা, যাদের বলা হয় ছোট ব্যাপার আর কি, তারা যখন জামিন পেয়ে যাচ্ছে, আমরা তো সে 2 বছর ধরে চলে আসা যে ডিবেট গুলো, যাতে আমাদের তৃণমূল মানেই হচ্ছে দুর্নীতি। তোমার কি সহজ কথা, তোমার কি পার্থ চ্যাটার্জির জন্য মন কেমন করছে? না, আমার কারোর জন্য মন কেমন করছে, আমি বলছি রাজনৈতিক যে স্পেসটা, সেই স্পেসটাকে যেভাবে কলঙ্কিত করার একটা প্রক্রিয়া চলছিল, সেইটা থেকে বেরোনো দরকার। আমাদের সময় একদম শেষ, এখানেই শেষ করতে হবে। সাধারণ মানুষ আজকেও যারা পথে নেমেছেন তারা উৎসবে ফিরবেন কিনা সেটা এখনো স্পষ্ট নয়, বা ফিরলেও সবাই ফিরবেন কিনা, কিন্তু বীরভূমে ফিরছেন কেষ্ট পুজোর আগে, আজকে অন্তত সেই ইঙ্গিতই স্পষ্ট। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি, দেখতে থাকুন কলকাতা টিভি।